never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা একদম বাস্তব, কোনো সন্দেহ নেই এটাই যে আমরা সব থেকে বেশি ভেঙে পড়ি, খুব দুর্বিষহ অবস্থা আমাদের মনে হয় যখন আমাদের বাড়িতে বিপদটা আসে। আমরা খুব চিন্তিত হই, কখনো সেটা আমাদের সন্তানের হোক, আমার কেরিয়ারের ক্ষেত্রে হোক, আমার ব্যবসার হোক, বা হোয়াট এভার ইট ইজ আর কি। আমাদের বাড়িতে বিপদ আসলে আমরা খুব ভয় থাকি এবং খুব শঙ্কিত হই। একটু চিন্তা করে দেখুন যে এই বিপদ থেকে বাঁচবার জন্য আমরা কোনো প্রিকশন নিতে পারি কি না। তো প্রিকশনটা অনেক রকম হয় আজকাল। সামাজিক ব্যবস্থায় অনেক রকম প্রিকশন হয়, সেটা প্রশাসনের প্রিকশন হতে পারে, পুলিশের প্রিকশন হতে পারে, অ্যাকুমুলেট ফর্মে অ্যাকুমুলেট মানে সবাই মিলে একসঙ্গে আমরা পাড়ায় প্রতিরোধ তৈরি করতে পারি, আমরা একসঙ্গে সবাই রাস্তায় নামতে পারি। আর সবথেকে বড় ব্যাপার যে নিজের একটা সেফগার্ড তৈরি করা নিজের ক্ষেত্রে, যাতে আমার অব্দি বিপদ না আসে। এবার এই বিপদটা কি, আপনি আমাকে প্রথমেই বলবেন যে বিপদটা কী ধরনের বিপদ। প্রত্যেকটি মানুষের জীবনে বা পরিবারের ক্ষেত্রে বা তাদের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যা রয়েছে তাদের ক্ষেত্রে বিপদ আসে। কেউ সেটাকে সারভাইভ করতে পারে, কেউ সেটাকে সারভাইভ করতে পারে না। কারোর ক্ষেত্রে বিপদটা একটু বড় হয়, কারোর ক্ষেত্রে ছোট হয়। ছোট আমি বলছি যে যেটাকে আমরা কাভার আপ করতে পারি, আর কিছু কিছু বিপদ আছে যেটাকে আমরা কাভার আপ করতেই পারি না। এরকম প্রচুর ব্যবসা আছে, ব্যবসা শেষ হয়ে গেছে, এরকম আছে, উদাহরণ আছে। প্রচুর মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, এরকম আছে। প্রচুর মানুষের বিচ্ছেদ ঘটেছে, বন্ধুর সঙ্গে, প্রেমিকার সঙ্গে, পরিবারের সঙ্গে, এরকমও আছে। কেউ একে সারভাইভ করতে পারে, কেউ পারে না। এখন অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা সেফগার্ড দেওয়া, একটা বর্ম দেওয়া। ঠিক বর্ষাকাল, চারিদিকে মেঘলা ওয়েদার, আপনি ছাতা নিয়ে বেরোলেন, আপনাকে খানিকটা সেফগার্ড দিল। ঠান্ডার মধ্যে আপনি ওপর একটা সোয়েটার পরলেন, একটা জ্যাকেট পরলেন, আপনাকে সেফগার্ড দিল। অ্যাস্ট্রোলজির রেমিডি আপনাকে একটা বর্ম দেবে, একটা সেফগার্ড দেবে। ইটস লাইকলি লাইক এ প্রোটেকশন, আপনাকে একটা প্রোটেকশন দেবে, যার ফলে আপনার বিপদ আসবে না। কাজেই এই আতঙ্কগ্রস্ত হওয়া বা ভয় পেয়ে যাওয়া মানুষদের আমি বলবো যে আপনার যারা রীতিমতো ভয় পাচ্ছেন যে কি হবে এরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থা, তাদের জন্য অ্যাস্ট্রোলজি আপনাকে একটা সেফগার্ড দিতে পারে। এটুক জায়গা আপনি শিওর থাকুন। এবার এই সেফগার্ড কখন কিভাবে নেবেন, তার জন্য উপযুক্ত সময় হচ্ছে কিছু মুহূর্ত। কারণ টাইমের বাইরে গিয়ে কিছু নয়, যোগের বাইরে গিয়ে কিছু নয়, গ্রহগত অবস্থানের বাইরে গিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা ভাবতে পারি না। বিভিন্ন যোগ, বিভিন্ন গ্রহের অবস্থান, বিভিন্ন দশা, অন্তর্দশা, বিভিন্ন গোচর, এই যে জিনিসগুলোর আমরা বাইরে বেরোতে পারি না, কারণ এগুলো সবটাই এক একটা ক্যালকুলেশন। তাহলে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সেফগার্ড দিতে পারে, কি করে সাহায্য করতে পারে, এই নিয়ে আজকে শ্রীদেবের কাছ থেকে জানবো। এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের কাছে নিরাপত্তা বিষয়টা খুব দরকার। সেটা বহু রকম নিরাপত্তা হতে পারে। শুধুমাত্র রাস্তায় গেলাম, কেউ আমার কানের দুল ছিনতাই করে নিয়ে গেল, তার থেকে বাঁচার জন্য নিরাপত্তা নয়। এটা একটা সামাজিক নিরাপত্তা। সেটা আর্থিক নিরাপত্তা হতে পারে, সামাজিক নিরাপত্তা হতে পারে, ব্যক্তিগত মানুষের ক্ষেত্রে নিরাপত্তা হতে পারে, পরিবারের ক্ষেত্রে নিরাপত্তা হতে পারে, আপনার সন্তানের জন্য, আপনার সন্তান, তাদের জন্য নিরাপত্তা হতে পারে, তাদের জন্য এডুকেশনের অ্যাসিওরেন্স হতে পারে। এটা একটা নিরাপত্তার বিষয়। তো কাজেই আজকে আমার টপিক হচ্ছে নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই যে জায়গাটা, একটা বর্ম তৈরি করা, প্রোটেকশন দেওয়া, এটা অ্যাস্ট্রোলজি কী করে আপনাকে দিতে পারে। এই কথা বলতে গিয়ে আমাকে বলতেই হচ্ছে যে সামনে 2 তারিখে মহালয়া অমাবস্যা রয়েছে। আমার প্রশ্ন থাকবে, এটা আমার কোনো কমপ্লিমেন্ট নয়, এটা আপনাকে বলা নয়, আমার শ্রীদেবের কাছে প্রশ্ন থাকবে যে আচ্ছা, আমরা তো এই মহালয়া অমাবস্যার কথা বলছি, দুর্গাপুজোর আগের এই অমাবস্যা, এরপর থেকে নবরাত্রি শুরু হলো। তো ব্যাপার হচ্ছে এই সময়টাতে আমরা কি এই যে সামাজিক নিরাপত্তা বা ব্যক্তিগত নিরাপত্তা বা আমার ব্যবসার নিরাপত্তা বা আমার পরিবারের নিরাপত্তা, আমার পড়শিদের নিরাপত্তা, আমার গৃহের নিরাপত্তা, যেটা বাস্তু দেয় ন্যাচারালি, এগুলো আমরা করতে পারি? এই অমাবস্যায় কি আমার সেটা কার্যকরী হবে? এই প্রশ্নই থাকবে শ্রীদেবকে। সৌভাগ্যের দিশারিতে আদি শ্রীদেব আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত, আমি স্বাগত জানাবো অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার।
প্রথমেই বলি নিরাপত্তাটা যেখান থেকে উঠে আসে তার কারণটা হচ্ছে যে তার আগের একটাই ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে ভয়, এবং ভয়ের কারণ হচ্ছে মৃত্যু। তো এই জায়গা থেকে যখন আমরা এই চিন্তাগুলো চিন্তা করি তখন আমাদের মনে হয় যে একটু তো নিরাপত্তা দরকার, যদি আর কিছুদিন বাঁচতে পারতাম, বা স্পেশালি এই জায়গাগুলো থেকে এমন কিছু না হোক আমাকে বিছনায় পড়ে থাকতে হোক। তো গতকাল প্রোগ্রাম করে যাওয়ার পরে, বেরোনোর পরে দেখলাম একটা ফোন আসলো, এবং যিনি আমাকে দুটো তিনটে প্রশ্ন করেছিলেন, সল্টলেক থেকেই করেছেন, আমাকে শুধু একটাই প্রশ্ন, যে আপনি সমস্ত কিছু নিয়ে লাইফে দেখেছি, মানে লাইভ প্রোগ্রামে বলছেন, কিন্তু মৃত্যু নিয়ে কোনোদিন আলোচনা করেননি, যে এটা কেন। এবং আজকে যখন আমি কথা বলা স্টার্ট করলাম, সেখানেও নিরাপত্তা স্পেশালি বলি, যে জ্যোতিষ এমন একটা পার্ট প্রত্যেকের লাইফে, যে আমার লাইফে কখন কি হতে পারে, কখন টাইমটা আমার খারাপ, কোথাও আমার একটা অ্যাক্সিডেন্ট, কোথাও আমার একটা সমস্যা, এই জিনিসগুলো আসার একটা তাগিদ, বা আমি বুঝতে পারছি আমার হয়তো আগামী দিনটা খারাপ, বা আমার অর্থনৈতিক একটা টানা পড়ে আছে। তো সেই জায়গাগুলো থেকে আমি বুঝবো কী করে, বা কতটা প্রবলেম দৃঢ় হবে, কতটা প্রবলেম গাঢ় হবে, যেটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে দিতে পারে, এই কারণগুলো থেকে আমি বেরোবো কী করে। বা আমি যদি বলি প্রপার হয়তো হয়তো আপনি 100% বেরোতে পারবেন না, কারণ যেটা আছে সেটা তো খানিকটা আপনাকে আজ সহ্য করতেই হবে। তো সেই জায়গা থেকে আপনাকে এতটা বলা যেতে পারে যে যেটুকুনি আপনার গায়ে হাওয়াটা লাগবে বা ঝড়টা লাগবে, সেটুকুনি সহ্য করার মতো ক্ষমতা আপনার বা আপনার পরিবারের ক্ষেত্রে অবশ্যই থাকবে। আমার একটা ফোন মানে আছে, টলারেবল, একদম টলারেবল। তো যদি সেই জায়গাটা অবশ্যই মানুষকে দিতে পারে। আমার একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্বাগত। দাদাকে নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, স্বাগত। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সামনে মেয়ের নাম বলুন। মিঠু বসা। বুঝতে পারলাম না। মিকু বসা। মিঠু বসাক। কোথা থেকে বলছেন মিঠু আপনি? না, মিকু নূপুর নাকি? মিকু ময়ূরী পরেশু, মিকু বসা। মিকু। আচ্ছা, মিকু বসাক, ঠিক আছে। কোথায় বাড়ি? এই হাওড়া। হাওড়া থেকে বলছেন আপনি, বেশ। হ্যাঁ, বলুন এবার আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। এই 22 অক্টোবর 22 অক্টোবর 1987। 1987। টাইম বলুন। 9টা 14। 9টা বেজে 9টা বেজে 14 কি সকালবেলা? হ্যাঁ সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা লেক ভিউ। কলকাতা, ঠিক আছে। শুনে নিন কি কি আপনার মেয়ের সম্পর্কে উনি বলছেন। বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ বৃহস্পতিবার। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ চিত্রা নক্ষত্র, অমাবস্যাতে জন্ম। আচ্ছা, রাক্ষসগণ মানে দেবাড়িগণ। আচ্ছা, বকরি হচ্ছে বুধ, বকরি হচ্ছে বৃহস্পতি, বুধ বৃহস্পতি রাহু। আচ্ছা, ওকে। আচ্ছা, লগ্নে শনি, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস কিছু নেই, ফিফথ হাউসে রাহু, সিক্সথ হাউসে বৃহস্পতি, 7th 8th 9th কিছু নেই, 10th কিছু নেই, 11th হচ্ছে মঙ্গল চন্দ্র। আচ্ছা, কেতু, দ্বাদশে হচ্ছে রবি বুধ শুক্র। ওকে, দেখুন লগ্নে শনি থাকলে আমি সবসময় বলি ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু লগ্নে শনি যতটাই ভালো রেজাল্ট দেবে, অবশ্যই যদি সে নিজের ঘরে থাকে বা বুধের ঘরে থাকলেও একটা ভালো রেজাল্ট পাওয়ার মতো জায়গা অবশ্যই আপনার সন্তানের জীবনে থাকে। কিন্তু কখনো কখনো মঙ্গলের ঘরে থাকলে ভালো তো অবশ্যই হবে, কিন্তু তার সাথে যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা হলো না। বন্ধুভাগ্যটা ফিফথ হাউসে বসে গেছে, যার ঘরে বসে গেছে সেখানে একটু ভাগ্য বিড়ম্বনা হওয়া, কাজগুলো না হওয়া, মুখের সামনে এসে জিনিসগুলো অনেক সময় আটকে যাওয়া। পড়াশোনার জায়গাটা থেকে নিয়ে যদি আমাকে স্পেশালি বলতে হয়, ঠিক আছে, কিন্তু বৃহস্পতি এক্সপেক্টেড রেজাল্ট না দেওয়া, এ আরও অনেক দূর, মিকু আরও অনেক দূর এগোতে পারতেন লাইফে, অনেক ভালো জায়গা ছিল, কিন্তু যে জিনিসগুলো ওর লাইফে খুব ইজিলি পাওয়া উচিত ছিল সেগুলো প্রচণ্ড স্ট্রাগল করে করে পেতে হয়েছে ওকে। এটা একটা জায়গা। মঙ্গল চন্দ্রকেতু একত্রে রয়েছে। দেখুন, মঙ্গলকেতু থাকলে এবং চন্দ্রকেতু থাকলে আমরা জানি যে কিছু অ্যালার্জেটিক সমস্যা লাইফে চলে আসে, মানে আমরা বলি স্কিন ডিজিজ টাইপের। তো এটা একটা পার্ট লাইফের। রবি শুক্র লাইফে অবশ্যই স্ট্রাগল বাড়ায়। রবি বুধ বুধাদিত্য যোগ জীবনে জ্ঞান, অপরিসীম জ্ঞান থাকার একটা জায়গা অবশ্যই আছে। রিলেটিভসদের থেকে খুব বেশি কি বলবো সৎ ব্যবহার আমার মনে হয় আশা করাটা মিকুর লাইফে প্রবলেম, এটা ভুল হবে, সেটা না করাটা বেটার। কিন্তু ওভারঅল যদি আমি বলি জন্মছক খুব খারাপ তা কখনোই নয়, কিন্তু জীবনে যে জিনিসগুলো প্রাপ্তির যোগ ছিল সেগুলো হয়তো গ্রহের অবস্থানের জন্য
ঠিক জায়গা মতো না থাকার জন্য সেই জিনিসগুলো এখনো অবধি ওর লাইফে হয়তো পেয়ে ওঠা হয়নি, তার জন্য স্যাটিসফ্যাকশনটা আমি ওর লাইফে 100% কখনো বলতে পারবো মানে না। মোদ্দা কথা হচ্ছে ওর জীবনে যেটা পাওয়ার কথা সেটাও পায়নি, এই হচ্ছে মানে আরো পাওয়া উচিত all ছিল, over। আরো পাওয়া উচিত, যা এবং- পেয়েছে আরো এবং পাওয়া উচিত। বিভিন্ন জায়গায় ল্যাক হয়েছে, সেটা ওর পড়াশোনার ক্ষেত্রে হোক বা বিয়ের জন্য যদি আপনি দেখেন, বা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, না, বিয়ে হয়ে গেলে অবশ্যই জটক বিচার করে করানোটাই বেটার। না হলে সেই ক্ষেত্রে ল্যাক থাকবে, হ্যাঁ, মানে ঘাটতি বা কমতি, এটা হচ্ছে ওর মেন সাফারিং। একদম। এবার আপনি বলুন যে ওর কি হয়েছে। হ্যাঁ, উনি যা বলেছে সব ঠিকই আছে, কিন্তু বিয়ে এখনো হয়নি। হ্যাঁ, বিয়ের জন্যই জানতে চাইছি যে বিয়েটা- খুঁজছেন অনেকদিন ধরে। হ্যাঁ, বিয়ে অনেক দেখাশোনা করছে, চলে যাচ্ছে, খবর দিচ্ছে না, দেখলেন? ওই জন্য কখন এটাই বিয়ে তো হবে একটু জানতে। এটাই তো বলা হলো 1987-এ জন্ম, মানে ওর বয়স প্রায় 37-এর ওপর। হ্যাঁ হ্যাঁ এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে 37-এর ওপর যদি বয়সে আপনি চেষ্টা করছেন না করে 6-7 বছর, আরো বেশি, আরো 12 বেশি ধরে। বছর। এটাই উনি বললেন যে জন্মছকের মধ্যে ল্যাক রয়েছে একাধিক জায়গায়, যে কারণের জন্য এই জাতীয়, এই যে জীবনে তো এগুলো সব এক একটা তো ম্যাচিউরিটি, একটা ম্যাচিওর করা, বিয়েটা ম্যাচিওর করা, সেই ম্যাচিউরিটির জায়গাটায় প্রবলেম থাকবে, সমস্যা থাকবে, সেটাই হচ্ছে। না, মেন ব্যাপার অনেক প্রশ্ন আমার এন্ডেও আছে, কিন্তু সেই প্রশ্নগুলো আমি যদি করি তাহলে এইখানে বসে লাইভে আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু আমার মনে হয় যে পরিবারের তরফ থেকেও খানিকটা ডিলে ছিল, যে কারণে হয়তো এগোনোটা এত ইজিলি হয়নি। তবে আপনাকে একটা গুড নিউজ দিতে পারি, যেটা হচ্ছে যে এখন আপনি যদি ভালো মতো সম্বন্ধ দেখার চেষ্টা করেন, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা যোগ আছে। এবং আমার দৃঢ় বিশ্বাস 25-এর ফেব্রুয়ারি হোক বা 25-এর মিডিল হোক, ওর বিবাহিত জীবনে কিন্তু পা রাখার সম্ভাবনাটা প্রবল। আচ্ছা আচ্ছা। কেমন? এবং যেটুকুনি কারণে হচ্ছে না সেটা একটা অবশ্যই ছোট্ট একটা প্রবলেম। যদি পারেন আপনার এলাকার কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান এবং গিয়ে বলুন যেটুকুনি সমস্যা আছে ওটুকুনি মিটিয়ে দেওয়ার জন্য, তাহলেই মিটে যাবে। এমনি হবে তো? হ্যাঁ, সেটাই তো উনি বললেন। না হওয়ার মতো তো কোনো যোগ নেই, আমি তো 25-এর ম্যাক্সিমাম মিডিল বলছি। তবে বিয়ে হলে অবশ্যই জটক বিচারটা করে নেবেন, নাহলে বিবাহিত জীবনে এই ধরনের হ্যাঁ, আর এর আগে যে যোগগুলো ছিল সেগুলোতে না হওয়ার কারণ আমি বুঝতে পারছি না। কারণ ভালো একটা হওয়া যোগ উচিত ছিল, ছিল আগে। অবশ্যই হওয়া উচিত ছিল। সেই সময় ফ্যামিলির তরফ থেকে কোনো না কোনো সমস্যা হয়তো ছিল, যে কারণে এগোনো হয়নি। বলতে পারবেন এরকম কিছু হয়েছে ফ্যামিলির তরফ থেকে কোনো সমস্যা, যে কারণের জন্য ও খানিকটা নেগলেক্টেড থেকে গেছে ওর বিয়ের জন্য, সেইভাবে হয়তো বা কোনো বাধা এসেছিল এরকম? বাধা কি, মানে ও নিজেই বাধা, মনে হচ্ছে এইটা পছন্দ না, ওইটা পছন্দ না। হ্যাঁ, এরকম করতে করতে ছোট বোনের বিয়ে হয়ে গেল, কিন্তু ওর আর ও করছে না। কি তা কিরকম পছন্দ সেটা শোনেননি ওর থেকে বসে? হ্যাঁ, বলেছে। এবার সবটা কি পড়াশোনা অত করেছে, সবটা কি হয় আপনারা বলুন সমানভাবে, যে যেটা চাইছে সবটা পরিপূর্ণ হয়? একটা দিকটা একটু মানতে হবে না, কিছুতেই শোনাতে পারি না। আপনি তো না করে অন্তত পক্ষে 15-20 জনের সঙ্গে দেখেছেন, মানে সম্বন্ধ হয়েছে হয়তো আরো আরো বেশি। 12-13 বছর ধরে অনেক। সেটাই, 12-13 বছর, এক বছর যদি অন্তত পক্ষে আপনি 10 জন করেও দেখুন, 12 বছর 120 জনের দেখা উচিত হিসাব মতো, তাই না? হ্যাঁ, তা ঠিক। কাউকে পছন্দ হলো না? না, কি জানি, বলছে বাধা বাধা বাধা, নিজেই বলছে বাধা আমার কেন, ওটা ওটা আমরা ঠিকঠাক করছি, আবার ওদিক দিয়ে বারণ হয়ে যাচ্ছে। শুধু ওর দোষ দেবো না, এই তো এই বৈশাখ থেকে এর মধ্যে 4 জন দেখেছে, কেউ খবর দিল না। না, আপনি একটা জিনিস বুঝুন, এই যে মহালয়া অমাবস্যা রয়েছে সামনে, আপনি এই মহালয়া অমাবস্যাটাকে টার্গেট করে শ্রীদেবের সঙ্গে একবার যোগাযোগ করুন। এটা আমার সাজেশন, উনি যদিও বলেছেন আপনার লোকাল কাউকে দেখিয়ে নিতে, একদমই। এটা আমার না, না, রিকোয়েস্ট। সে তো, হ্যাঁ। না, রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট, নট সাজেশন অ্যাকচুয়ালি। আপনি একবার দেখিয়ে নিন এই অ্যাকচুয়ালি কি হয়, কিছু কিছু গ্রহের কারণের জন্য মানুষের মাথায় সবসময় একটা ল্যাক কাজ করে, মানে আমার ওকে দেখে মনে হচ্ছে না ঠিক নয়, আচ্ছা এর চোখে চশমা পরা ভালো নয়, আচ্ছা মাথায় চুল কম ভালো নয়, আচ্ছা হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল, রকম, অনেক মানে রকম। নানান রকম ডিসএবিলিটিস আমার মাথার মধ্যে কাজ করে, বুঝতে পারছেন? তো সেই জায়গাটা হয়তো বা ওর এই মানসিকতার পরিবর্তন করা দরকার। 120 জনের মধ্যে কেউ ভালো না, এটা যদি আমাকে কেউ বলে আমি বিশ্বাস করব না, কেউ না কেউ ভালো ছিল। কিন্তু এই যে ল্যাক অফ ডিসএবিলিটি, এই যে মানে এটা ঠিক নয়, এটা ঠিক নয় মনে হওয়াটাই, মনটাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট। এর জন্য মহালয়া অবস্থায় শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করুন। নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই যে দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, এখানে যোগাযোগ করে একবার আসুন। তারপর উনি তো বললেনই যে 25 সালে যোগ আছে,
ওই যোগের সময় গিয়ে আবার যেন কাউকে দেখো না বলে না এটাকে ঠিক ভালো লাগছে না, একদমই তাই। কারণ যোগগুলোতে আপনাকে প্রপারলি সেটাকে ক্লিক করাতে হবে, বুঝতে পারছেন? যাকগে। তো এটা মাথায় নিয়ে আপনি চলুন, নিশ্চয়ই ওর ক্ষেত্রে ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে স্পেশালি আমি মহালয়ার অমাবস্যাটা উঠলো বলে বলি, যেটা কৌশিকী অমাবস্যাটা যেহেতু প্রচণ্ড ভারী, মানে আমি সবসময় বলি এর জো আলাদা, বা এতে বহু মানুষের মানে দৃষ্টিপাত থাকে, তো সেই জায়গাতে আমার মনে হয় যে জিনিসগুলো অনেক বেশি কস্টলি থাকে। কিন্তু মহালয়ের অমাবস্যাটাতে না, মানে আমার মনে হয় যে তুলনামূলক অনেক রিজনেবল, অনেক রিজনেবল এবং সর্বসাধারণের জন্য, প্রত্যেকের জন্য, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের ভালো থাকার একটা অধিকার আছে। তো সেই জায়গা থেকে যদি আধ্যাত্মিকতার সুরে যদি একটু ভালো হয়, তাহলে সেক্ষেত্রে প্রবলেম কী আছে? তো যারা যারা মনে করবেন যে এই অমাবস্যাটাকে কাজে লাগাবেন, তারা অবশ্যই কাজে লাগান, ভেবে লাভ নেই, কাজে লাগান। এবং আমার মনে হয় আগামী দিনগুলো, অ্যাটলিস্ট আগামী 1 বছর নিজেকে দেখুন যে আপনি এই বছর কেমন কাটালেন আর আগামী বছরটা আপনি কেমন কাটাচ্ছেন। ঠিক, এইগুলোকে কম্পেয়ার করে দেখার কথা একদম, বলি। এগুলো Compare দরকার। করে দেখুন। কম্পেয়ার না করলে তো লোক বুঝতে পারবে না, আজকে এটা নয় যে আমি আমার গ্রহদোষ কাটালাম, আমার কালকে সকাল থেকে ভালো হয়ে যাবে। আমি আমার কালসর্প কাটালাম, আমার বৈবাহিক জীবনের প্রবলেম মানে আমার সলভ মনে হয়ে হয় যাবে। একটা বছর ট্যালি করে দেখা উচিত। একদম, আমি 2-3 মাসের কথা কাউকে বলি না। মানে আমি 23-এ প্রতিকার করালে আমার 24টা দেখা উচিত, 23 থেকে 24 আমার কেমন কাটলো, 23 থেকে 24 কিন্তু 22-এ আমার কেমন কেটেছে, 21-এ আমার কেমন কেটেছে, তার সঙ্গে কম্পেয়ার করা উচিত। কম্পেয়ার করা উচিত। তখন না মানুষ একটা সময় খুব আসে, ভালো কথা একটা। হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যে মানুষ একটা সময় না নিজে আর ছাড়তে পারে না, মানে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ভাই অমাবস্যা আমার একটা না একটা আমাকে মানতেই হবে। যদি আমি মহালয়া মানবো, যদি দীপান্বিতা মানবো, যদি বকুল মানবো, যদি কৌশিকী মানি তাহলে কৌশিকী মানবো। তো এটা মানুষের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। এবং বিশ্বাস করবে না যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমার গুয়াহাটি প্লাস হচ্ছে শিলিগুড়ি থেকে শুধুমাত্র মহালয়ার কাজের বুকিং হয়ে গেছে। ঠিক না, এটা খুব স্বাভাবিক, কারণ কৌশিকীর পরেই তো মহালয়া অমাবস্যা আসে। আর মহালয়া অমাবস্যা এমন একটা সময় আসে যে ঠিক তারপর থেকে কিন্তু নবরাত্রিটা শুরু হচ্ছে এবং দুর্গাপুজো। হ্যাঁ, মানে গুয়াহাটি যেখানে আমি দীর্ঘদিন প্রায় যাওয়া হয় না আমার, আমি হয়তো নেক্সট মান্থ পুজোর পরের মাস থেকে গুয়াহাটিটা স্টার্ট করব। তো গুয়াহাটির প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল, তো দীর্ঘদিন গুয়াহাটিতে সত্যি যাওয়া হয়নি। গুয়াহাটি, দিল্লি দুটো চেম্বারই স্টার্ট হয়ে যাবে। বোম্বে অ্যাজ ইউজুয়াল চলছিল, আচ্ছা ব্যাঙ্গালোরটা চলছিল, তো এগুলো আবার নতুন করে স্টার্ট হয়ে যাবে। ঠিক, এবং তার জন্য এছাড়া লোকাল চেম্বার্স রয়েছে। হেল্পলাইন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, আবারও একবার বলি যে হেল্পলাইন নাম্বারগুলোকে নক করুন, এতে আপনার বুঝতে সুবিধা হবে যে কোথায় কিভাবে কি চেম্বার রয়েছে। জাস্ট আদি শ্রীদেব লিখে হেল্পলাইন নাম্বারগুলোকে রেখে দিন। আমি আবারও বলি, কারণ এটাও আমি জানি, কারণ নিজেও তো একজন বাঙালি, সমস্যায় না পড়লে কখনো আমাদের ঘুম ভাঙে না, এটাও বাস্তব। কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমার ঘুম ভাঙবে তখন ইমিডিয়েট ওই নাম্বারগুলো খুঁজে পেতে খুব সমস্যা হয়। হ্যাঁ, তো কাজে নাম্বারটা লিখে রাখুন, খাতায় বা ডায়েরিতে বা ফোনে সেভ করে রাখুন, যাতে আপনি পরবর্তীকালে যে কোনো সময় নাম্বার পেতে পারেন। আর এই মুহূর্তে যাদের খুব প্রবলেম নিয়ে আমি বলবো না কিছু করতে, কারণ শ্রীদেব নিজেও অপছন্দ করেন যে সবাই মিলে এসে ভিড় ভাড়াক্কা বাড়িয়ে কোনো লাভ নেই। যার খুব সমস্যা, যিনি মনে করছেন যে তাকে একটা সঠিক রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে বা একটা প্রতিকার আমাকে করতে হবে না, আর আমার একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, একদম সমস্যার মধ্যে পড়েছে, আর আমি পারছি না, একেবারে 11th আওয়ার এরকম অনেকে মনে হতে পারে, তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন। কেন কি বলুন তো, আমি এটা বিশ্বাস করি যে রেমেডি আপনি পড়লেন, আপনি শ্রীদেবের মতো টপ ক্লাস অ্যাস্ট্রোলজার কাছে আসলেন, কিন্তু আপনার মানসিক চেতনাই তৈরি হয়নি। আমার মনে হয় এক্ষেত্রে শ্রীদেবের কেন কারোরই কিছু করার নেই। না, মানসিকভাবে যদি আমার আর্জ না থাকে, তাহলে সেখানে আপনার রেজাল্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট। একদম। আর মহালয়া অমাবস্যা সম্পর্কে কি বলার আছে, এবং সঙ্গে আমাদের আজকে ইস্যু ছিল হচ্ছে সেফটি সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তা। হ্যাঁ, আমি সেফটি সিকিউরিটি বলতে গেলে ফার্স্ট যেটা বলতে হয় যে জন্মছকে যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো আপনার শারীরিক কারণ হয়ে গেছে, যে শারীরিক কারণের অসুস্থতা দীর্ঘদিন ধরে চলছে, তো এগুলো না প্রতিটা জায়গায় একটা একটা করে মানে কি বলবো স্টেজ থাকে, সেই জায়গাটাকে দেখতে হবে যে কারণে আপনার মনে হচ্ছে আপনার সময়টা খারাপ যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে কোথাও না কোথাও একটা সমস্যা যাচ্ছে। এইবারে এই জিনিসগুলো একটা সময় মনে হবে যে আমার নিরাপত্তার কারণে, আমার শারীরিক যদি খুব মানে খারাপ জায়গায় যায় তাহলে আমাকে দেখবে এটাকে, এই প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে অর্থনৈতিক জায়গায় যদি আমার কোনো মানে কোনো কারণে খারাপ থাকে, তাহলে সমাজে আমি সেই জায়গাটা পাবো না, নিরাপত্তার অভাব। আমার যদি ঠিক বয়সে বিয়ে না হয়, তাহলে পরে আলটিমেটলি বাবা মার কাছে আমি কতদিন থাকবো। মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে মনে হবে যে আলটিমেটলি না থেকে ভালো নিজের মতো নিজে থাকি, অন্য জায়গায় থাকবো, এরকম একটা মেন্টালিটি। কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও দিনের শেষে জিজ্ঞাসা, আমাকে শেষ অবস্থায় দেখবে এটাকে, এটা গেল একটা প্রশ্ন। তো প্রতিটা জায়গাতেই না আমাদের কিছু না কিছু কোয়ারি থাকে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। তো এই ধরনের সমস্যাগুলোর মধ্যে থেকে যখনই যাবেন, আপনার
ফার্স্ট কাজ হচ্ছে কোথাও না কোথাও আধ্যাত্মিকতার একটুখানি কি বলবো মেল বন্ধন আমার মনে হয় প্রয়োজন আছে, যে ক্ষেত্রে এটা এই রিকোয়ারমেন্টটা যদি লাইফে না আসে, আধ্যাত্মিকতাটা যদি কোনো কারণে জীবনের মধ্যে না আসে, তাহলে এই যে আমি অমাবস্যা নিয়ে আলোচনা করছি বা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছি, এগুলো আলটিমেটলি বৃথা হয়ে যাবে। এবং অনেকের ধারণা থাকে যে দাদা আমার স্টোন পড়তে ইচ্ছে করে না বা আমার এটা পড়তে ইচ্ছা করে না। এইটা ইচ্ছার উপর তো কোনো কিছু নেই, আলটিমেটলি আমার ইচ্ছাতে তো আমি পড়ছি না, কারোর ইচ্ছাতেই আমাকে এটা পড়তে হচ্ছে, এবং যদি তাতে আমার ভালো হয় আমার মনে হয় তাতে আমার অসুবিধাটা কী আছে। হ্যাঁ, এবার অনেক মানুষের প্রশ্ন হচ্ছে যে দাদা বিশ্বাস করবেন না, এত স্টোন ধারণ করেছি বা এত কিছু রেমেডি করেছি, আলটিমেটলি বিশ্বাসটাই উঠে গেছে। আমি গতকালকেও ত্রিনার সাথে প্রোগ্রাম করতে করতে এই একটা কথা বলছিলাম যে স্পেশালি মানুষ শাস্ত্র সবসময় ঠিক 100% ঠিক, শাস্ত্রকে নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, কিন্তু শাস্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করছে, চিকিৎসা শাস্ত্র, সেখানে সব ডাক্তারবাবু সমান হবে না আপনার কাছে। আপনার লাইফে প্রত্যেকের কাছে গেলেই আপনার রোগ সেরে যাবে এটা নয়, এক একজনের এক একটা স্টাইল আছে, যে স্টাইলে হয়তো আপনার উপকার হয়েছে বা আপনার এক ফোঁটা উপকার হয়নি, কিন্তু এর মানে শাস্ত্রটা কখনো ভুল হতে পারে এটা কোনো দিনই না। বিশ্বাসটা বিশ্বাসের মতো রাখুন এবং এমনভাবে জিয়ে রাখুন যেটাতে আপনার আগামী দিনে সূর্যটা যেন নতুন ওঠে। একদম তাই, আগামী দিনের যাতে সূর্যটা নতুন ওঠে এটা আমাদের সবাইকে ভাবতে হবে, চিন্তা ভাবনার প্রসারণ করতে হবে একদম, এবং খুব পজিটিভ ভাবতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সব কিছু শেষ হয়ে যায়নি, অনেক মানুষ আমি দেখেছি খুব মুষড়ে পড়েছে আর কি, খুব ডিসহার্টেন আর কি। একদম, তো সেখানে মুষড়ে পড়ার জায়গাটা খুব কম। আমাকে আমার লড়াই লড়তে হবে, এই হচ্ছে বিষয়, আমাকে আমার লড়াই লড়তে হবে। তাহলে অ্যাস্ট্রোলজি কি করবে? আপনার ইকুয়াল এই প্রশ্ন থাকতে পারে, অ্যাস্ট্রোলজি আপনাকে পথ দেখাবে, একদম। আর কিছু মানে খুব একটা আকাশ কুসুম কল্পনা করে ভেবে এসে লাভ নেই। আপনার সামনে 5টা রাস্তা, আপনি কোন রাস্তায় গেলে ভালোভাবে বুঝতে পারছেন না, আপনি তখনই কি করবেন, আমাদের এই মোবাইল থেকে আপনি গুগল ম্যাপ খুলবেন এবং তাতে দেখবেন যে আপনার কোন রাস্তায় গেলে শর্টলি আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন, আর গুগল ম্যাপ সেটাকেই দেখায়। হ্যাঁ, স্পেশালি আপনি জানেন আপনার সামনে কেউ একজন জ্যোতিষ আপনাকে বলেছে আপনার একটা বড় অর্থনৈতিক ক্ষতি আসতে চলেছে, তো আপনি স্পেশালি ফার্স্টেই সেভিংস বড় ইনভেস্টমেন্ট করতে বা সেভিংস করার আগে আপনি বিরত থাকবেন, এবং আপনার কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে বা কারোর যদি খুব প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো আপনি জানবেন যে এই ক্ষেত্রে গেলেই হয়তো আমার বিপদটা আসতে পারে, তো সেক্ষেত্রে এই সাবধানতাটা হয়তো আগামী 10 বছরের নিরাপত্তা আপনাকে দিয়ে, মানে সবথেকে বড় ব্যাপার কি এই ধরনের অপশনগুলো চলেও আসে। মানে যদি কখনো অ্যাস্ট্রোলজার বলে দিল যে আপনার সামনে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, আপনি একটু নিজে মিলিয়ে দেখবেন যে একটা শর্ট স্প্যানের মধ্যে 3 মাস 6 মাসের মধ্যে আপনার কাছে এরকম একটা প্রলোভন চলে আসলো, আমি প্রলোভন শব্দটাই ব্যবহার করছি, যে সেখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্টের একটা অপশন আসছে, বা কেউ আপনার কাছে টাকা চেয়ে বসলো। এই পার্টটা ছাড়াও এমন হতে পারে যে নিজের ফ্যামিলিতে এমন কিছু আর্জেন্সি পড়ে গেল, একটা অপারেশন এসে গেল, যেখানে হয়তো বেশ লক্ষখানেক টাকা বেরিয়ে গেল। তো এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি যদি আগে থেকে জানতে পারেন, তার প্রিকশন নেওয়ার একটা জায়গা অবশ্যই থাকবে। তবে অ্যাস্ট্রোলজারদের কাছে আসতে গেলে বা অ্যাস্ট্রোলজির রেমেডি করলে আপনাকে একটা সেলফ স্টাডিও করতে হবে। একদম, সেলফ স্টাডি কিরকম, যে আগে আমার এই ধরনের সমস্যা ছিল কিনা আর এখন এই ধরনের সমস্যা এসেছে। একদমই ঠিক। কারণ এই যে কম্পারিজন, এই কম্পারিজন যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না আপনার ডেভেলপমেন্টটা, ধরতেই পারবেন না, আপনার মনে হবে কি জানি কি হলো। আপছাপ তো ব্যাপার নেই, এখানে আমরা খুব সিরিয়াস প্রোগ্রাম করি এবং প্রত্যেকটা সিরিয়াস প্রোগ্রামের কন্টেন্টই হচ্ছে এটা যে ইউ শুড বি সিরিয়াস, আপনাকে সিরিয়াস হতে হবে যে কোনো বিষয়ে আলোচনা করা বা বলা। এবার আমি একটু বলি যে এই অমাবস্যার ক্ষেত্রে খুব একটা ভালো কন্ডিশনে নেই ব্যবসায়ীরা, মানে ওভারঅল যে সিচুয়েশন, পুজোর বাজার যেটা হওয়া উচিত একদম, আমার এটা মানে খুব স্টাডি করা, আমি এটা আবেগের বসে বলছি না, একদমই ব্যবসায়ীদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এই সময়। তারা চাইবেন একটা লাস্ট টাইম চার্জ আপ, একটা লাস্ট টাইম গিমিক, যেটা হতে পারে এই মাসের শেষের দিক থেকে, হতে পারে লাস্ট উইক, এন্ড ইট কুড বি দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর। একদম। কি করবেন তারা এই সময়, কি গাইডলাইন আছে? মেন ব্যাপার হচ্ছে যারা ব্যবসায়িক আছেন তারা তো বিভিন্ন রকম আচার আছে এবং আচার অনুষ্ঠান আছে, সেগুলো তো করতেই পারে। গৃহ বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে ব্যবসায়িক জায়গাটা উন্নতি আছে। এবং তাছাড়া আমার মনে হয় যদি মনে করেন যে আমার এই প্রবলেমটা আগের বছরও ছিল, এই বছরও চলছে, স্পেশালি অমাবস্যাটাকে পালন করুন, কি করতে হবে না করতে হবে ডিটেলসে জানুন, জেনে তারপর আপনি এগিয়ে যান, তারপরে দেখুন আপনার ভালো হয় না খারাপ হয়। বেশ, আজকে এই পর্যন্ত, হাতে আর সময় নেই। ইউটিউবে গেলে আপনি এই অনুষ্ঠান দেখতে পাবেন এবং অবশ্যই শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আগামীকাল সকালবেলায় আবারও 10:30টার সময়, এক্স্যাক্টলি 10:35 মিনিটের সময় আবার দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে, আপনাদেরও ধন্যবাদ, নমস্কার।